ও এমনকি স্মৃতিশক্তি বা মনোযোগের সমস্যাও দেখা দিতে পারে কারো কারো। এটা তো বেশ চিন্তার বিষয়। আর কিডনি দিয়ে শরীর থেকে বেরিয়েও যায় বেশি। তার মানে ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, থাকে। এর ভালো উৎস কি, মানে কোন খাবারে পাওয়া যায়? আমরা আজকে মূলত 4টে খুব জরুরি পুষ্টি উপাদান নিয়ে কথা বলবো। মানে হাড় যাতে দুর্বল আর ভঙ্গুর না হয়ে যায়। বয়স বাড়লে তো এই ঝুঁকিটা বাড়ে, তাই না? হ্যাঁ, বাড়ে। কারণ বয়স বাড়লে আমাদের ত্বক সূর্যের আলো থেকে আগের মতো ভিটামিন ডি খাবার খেলেও শরীর সেটা ঠিকমতো কাজে লাগাতে পারছে না। এর অভাবে কি হয়, মানে লক্ষণগুলো কি? ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়ামের সম্পর্কটা কি? খুব জরুরি সম্পর্ক। ভিটামিন ডি এর জন্য কি খাওয়া যেতে পারে? বয়স 40, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, তাই না? হ্যাঁ, একদম। আর এই সময়ে কিন্তু শরীরের পুষ্টির চাহিদা, মানে কোনটা কতটুকু দরকার, সেটা বদলাতে শুরু করে। ঠিক। আর শরীর যেভাবে পুষ্টিটা ব্যবহার করে সেই প্রক্রিয়াতেও কিছু জরুরি পরিবর্তন আসে। আজকের ডিপ ডাইভটা মূলত এই নিয়ে। ঠিক ধরেছেন। বয়স 40 পেরোলে শরীরের ভেতরের কলকবজাগুলো একটু অন্যভাবে কাজ করতে শুরু করে। যেমন একটু বুঝিয়ে বলবেন? ধরুন, আমাদের খাবার হজম করে শক্তি বানানোর যে প্রক্রিয়া, বিপাক ক্রিয়া, সেটা একটু ধীর হয়ে যায়। ও আচ্ছা। পেশি কমতে থাকে, হাড়ের ঘনত্বেও প্রভাব পড়ে। তার মানে শুধু স্বাস্থ্যকর খাবার খাচ্ছি এটা ভাবলেই আর চলছে না? না, ঠিক পুরোপুরি না। কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদানের দিকে আলাদা করে একটু নজর দিতে হয়। আমরা আজকে মূলত 4টে খুব জরুরি পুষ্টি উপাদান নিয়ে কথা বলবো। ভিটামিন ডি, ক্যালসিয়াম, ভিটামিন বি12 আর ম্যাগনেসিয়াম। হ্যাঁ, এই 4টে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে 40-এর পর। তো এগুলো কেন জরুরি, আর বয়স বাড়ার সাথে সাথে শরীর এগুলো ঠিকমতো গ্রহণ করতে পারে কিনা সেটাই দেখব। ভিটামিন বি12 দিয়ে শুরু করি। অবশ্যই, এটা নিয়ে বেশ কথা হয়। বয়স বাড়লে এর অভাব হওয়ার একটা ঝুঁকি থাকে, এটা সত্যি। কেন, কারণটা কি? দেখুন, বয়স বাড়ার সাথে সাথে আমাদের পাকস্থলিতে যে অ্যাসিড তৈরি হয় তার পরিমাণটা একটু কমে যেতে পারে। আচ্ছা। এই অ্যাসিড কিন্তু খাবার থেকে ভিটামিন বি12কে আলাদা করতে সাহায্য করে। ওহো, তাহলে অ্যাসিড কমলে বি12 পাওয়া মুশকিল। শুধু তাই না, পাকস্থলী আরও একটা জিনিস তৈরি করে, একটা বিশেষ প্রোটিন, নাম ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টর? হ্যাঁ, এটা বি12 শোষণের জন্য খুব দরকারি। বয়স বাড়লে এটাও কম তৈরি হতে পারে। তার মানে একাধিক সমস্যা। হ্যাঁ, আবার ধরুন, কিছু ওষুধ আছে, যেমন ডায়াবেটিসের ম্যাটফর্মিন বা অন্ত্রের কোনো রোগ যদি থাকে, সেটাও বি12 শোষণে বাধা দিতে পারে। তার মানে খাবার খেলেও শরীর সেটা ঠিকমতো কাজে লাগাতে পারছে না। এর অভাবে কি হয়, লক্ষণগুলো কি? ক্লান্তি লাগতে পারে খুব, হাত পা ঝিঁঝি করা বা অবশ লাগা, এরকম। এমনকি স্মৃতিশক্তি বা মনোযোগের সমস্যাও দেখা দিতে পারে কারো কারো। এটা তো বেশ চিন্তার বিষয়। আচ্ছা, বি12 পাওয়া যায় কোন খাবারে? মূলত প্রাণীজ খাবারে, যেমন ধরুন মাংস, মাছ, ডিম, দুধ, দই, এইসবে। আর যারা নিরামিষ খান তাদের জন্য ফর্টিফাইড সিরিয়াল একটা ভালো অপশন, অথবা ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট। ফর্টিফাইড মানে কি? যেগুলোতে বাইরে থেকে যোগ করা হয়। হ্যাঁ, ঠিক তাই। যেসব খাবারে ভিটামিন বা খনিজ বাইরে থেকে মেশানো হয়। বেশ, এবার একটু ভিটামিন ডি আর ক্যালসিয়াম নিয়ে কথা বলি। হাড়ের জন্য তো এগুলোর গুরুত্ব সবাই জানে। একদম, বিশেষ করে অস্টিওপোরোসিস প্রতিরোধের জন্য, হাড় যাতে দুর্বল আর ভঙ্গুর না হয়ে যায়। বয়স বাড়লে তো এই ঝুঁকিটা বাড়ে, তাই না? হ্যাঁ, বাড়ে। কারণ বয়স বাড়লে আমাদের ত্বক সূর্যের আলো থেকে আগের মতো ভিটামিন ডি তৈরি করতে পারে না। ও, এটাও একটা কারণ। আবার ধরুন, আমরা হয়তো অনেকেই আগের মতো রোদে যাইও না। ঠিকু, ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়ামের সম্পর্কটা কি? খুব জরুরি সম্পর্ক। ক্যালসিয়ামকে শরীর যে শোষণ করবে, তার জন্য ভিটামিন ডি অপরিহার্য। ডি না থাকলে ক্যালসিয়াম ঠিকমতো কাজ করতে পারে না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এই দুটো মিলে কিন্তু হাড় শক্ত রাখে আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও সাহায্য করে। তার মানে দুটোই দরকার, শুধু ক্যালসিয়াম খেলেই হবে না। একদম। আর বয়স বাড়লে শরীর ক্যালসিয়ামও একটু কম শোষণ করতে শুরু করে। তাহলে তো ডবল সমস্যা, ডিও কমছে, ক্যালসিয়াম শোষণও কমছে। ঠিক, তাই দুটোতেই নজর রাখা দরকার। ভিটামিন ডি এর জন্য কি খাওয়া যেতে পারে? চর্বিযুক্ত মাছ, ডিমের কুসুম? হ্যাঁ, ওগুলো ভালো উৎস। এছাড়া এখন তো ভিটামিন ডি ফর্টিফাইড দুধ, সয়া দুধ বা কমলার রসও পাওয়া যায়। আর ক্যালসিয়াম? দুধ, দই তো আছেই।
হ্যাঁ, দুধ জাতীয় খাবার, গাঢ় সবুজ শাকসবজি যেমন পালং শাক, ব্রকোলি, ছোট মাছ কাঁটাসুদ্ধ খেলে খুব ভালো ক্যালসিয়াম পাওয়া যায়। আচ্ছা, এবার আসি চতুর্থ উপাদানটায়, ম্যাগনেসিয়াম। এটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয় না মনে হয়। ঠিক বলেছেন, কিন্তু এটা ভীষণ জরুরি একটা খনিজ। আমাদের শরীরের প্রায় ৩০০রও বেশি কাজের ভূমিকা আছে। ৩০০? বলেন কি 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 কাজ করে এটা? ও, অনেক কিছু। শরীরে শক্তি তৈরি করা, আমাদের পেশি আর নার্ভ সিস্টেমকে ঠিকঠাক চালানো, হাড়ের গঠন। হাড়ের গঠনেও লাগে? হ্যাঁ, এমনকি আমাদের ঘুম, মেজাজ এগুলোকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মানে ভাবুন একবার, কত বড় ভূমিকা। সত্যিই তো, শরীরের একটা মাল্টিটাস্কিং ম্যানেজার বলা যেতে পারে। ঠিক তাই। কিন্তু সমস্যাটা হলো, বয়স বাড়লে অনেক সময় খাবারের পরিমাণ কম থাকে। কেন? হয়তো আমরা সেই খাবারগুলো কম খাই, আবার অন্ত্র থেকে এর শোষণও কমে যায় কিছুটা, আর কিডনি দিয়ে শরীর থেকে বেরিয়েও যায় বেশি। তার মানে ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, থাকে। এর ভালো উৎস কি? মানে কোন খাবারে পাওয়া যায়? বিভিন্ন ধরনের বাদাম, ধরুন আমন্ড, কাজু, কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, ডাল জাতীয় খাবার। আচ্ছা, তো পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। বুঝলাম। তো এতগুলো জরুরি উপাদানের কথা যখন আসছে, একটা প্রশ্ন মনে আসছে। ৪০-এর পর কি তাহলে সাপ্লিমেন্ট নেওয়াটা মাস্ট, মানে সবাইকেই নিতে হবে? দেখুন, প্রথম কথা হলো পুষ্টির সবচেয়ে ভালো উৎস কিন্তু খাবার। সবসময় কেন? সাপ্লিমেন্টে তো সরাসরি ভিটামিন বা খনিজ পাওয়া যায়। পাওয়া যায়, কিন্তু খাবারে তো শুধু ভিটামিন বা খনিজ থাকে না, সাথে ফাইবার থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর অনেক কিছু যা শরীরের জন্য উপকারী। মানে একটা প্যাকেজ ডিলার। একদম। ওই যে কথাটা বলে না, ইটিং দ্য রেইনবো, মানে রংধনু খাওয়া। বিভিন্ন রঙের ফল, সবজি খাওয়ার উদ্দেশ্যই হল সব ধরনের পুষ্টিগুণ পাওয়া। ঠিক। তবে হ্যাঁ, যদি রক্ত পরীক্ষায় বা অন্য কোনোভাবে কারো নির্দিষ্ট কোনো ঘাটতি ধরা পড়ে, বা ধরুন শোষণেই সমস্যা আছে, তখন ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট অবশ্যই নিতে হতে পারে। ডাক্তারের পরামর্শে, নিজে নিজে নয়। একদমই নিজে নিজে নয়। কারণ অতিরিক্ত সাপ্লিমেন্ট কিন্তু ক্ষতিকর হতে পারে। আবার অন্য কোনো ঔষধ চললে তার সাথে বিক্রিয়াও করতে পারে। তার মানে শুধু এই ভিটামিন বা খনিজগুলোর দিকে নজর দিলেই হবে না, পুরো লাইফস্টাইলটাই দেখতে হবে। অবশ্যই। কারণ এই পুষ্টিগুলো শরীরে কতটা ভালো কাজ করবে সেটা অনেকাংশেই নির্ভর করে আমাদের সার্বিক অভ্যাসের ওপর। যেমন ধরুন, নিয়মিত ব্যায়াম করা, এটা পেশি ধরে রাখতে খুব সাহায্য করে, যা বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে। হ্যাঁ, এটা জরুরি। পর্যাপ্ত জলপান করা, খাবারে নুন মানে সোডিয়াম, অতিরিক্ত চিনি আর স্যাচুরেটেড ফ্যাট কমানো। স্যাচুরেটেড ফ্যাট মানে? যেমন ধরুন মাখন, ঘি বা চর্বিযুক্ত মাংস, এগুলো একটু মেপে খাওয়া ভালো। আচ্ছা, আর হ্যাঁ, পেশি ভালো রাখতে কিন্তু পর্যাপ্ত প্রোটিনও খুব দরকার। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, বয়স ৪০ পেরোলে শরীরের পুষ্টির চাহিদা বদলায়। হ্যাঁ, ভিটামিন ডি, ক্যালসিয়াম, B12, ম্যাগনেসিয়াম এগুলো বিশেষভাবে জরুরি হয়ে পড়ে। ঠিক। আর বয়স বাড়ার সাথে সাথে শরীর এগুলো ঠিকমতো শোষণ করতে পারে না অনেক সময়। হ্যাঁ, তাই পুষ্টি সমৃদ্ধ খাবারের দিকে মনোযোগ দেওয়াটা খুব খুব দরকারি। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি। বলুন। প্রত্যেকের শরীর কিন্তু আলাদা, প্রত্যেকের চাহিদাও ভিন্ন। ঠিক। যদি কারো বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা থাকে বা নিয়মিত কোনো ঔষধ চলে, তাহলে কিন্তু একজন ডাক্তার বা ভালো কোনো পুষ্টিবিদের সাথে কথা বলে নেওয়া উচিত। হ্যাঁ, নিজের জন্য একটা পার্সোনালাইজড প্ল্যান তৈরি করা দরকার। একদম। সবার জন্য একই নিয়ম খাটবে না। একদম ঠিক। আর এখানে আমার একটা চিন্তা আসছে, যেহেতু বয়স বাড়ার সাথে সাথে এই পুষ্টি শোষণ ব্যাপারটা বদলায়, আর এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। হ্যাঁ, তাহলে সাধারণ নিয়মগুলো মানার পাশাপাশি নিজের শরীরের ভেতরের অবস্থাটা আরও ভালোভাবে বোঝার জন্য, মানে ট্র্যাক রাখার জন্য আর কি করা যেতে পারে? বিশেষ করে ম্যাগনেসিয়ামের মতো কিছু জিনিসের ঘাটতি তো বাইরে থেকে সহজে বোঝা যায় না। এটা একটা খুব ভালো প্রশ্ন। এই চিন্তাটা না হয় আমাদের শ্রোতাদের জন্য রেখে দিলাম। তারা নিজেরা একটু ভাবুক